ভারতের যেই বিদেশ থেকে যেই রেমিটেন্স আয়ের যেই উৎস দ্বিতীয় বৃহত্তর একটা স্পেস হচ্ছে বাংলাদেশ থেকে তারা ইনকাম করে। আমাদের বাংলাদেশ থেকে যেই মাল আমরা তাদের দেশে পাঠাই তার চেয়ে কয়েক হাজার গুণ মাল আমরা বাংলাদেশে নিয়ে আসি। আপনারা যে ভারত বিরোধী আন্দোলন করছেন, এটা কি সাময়িক জনপ্রিয়তার জন্য করছেন নাকি আপনাদের সুদূর প্রসারী কোনো পরিবর্তনের জন্য করছেন? দেখুন, আমরা ভারত বিরোধী না। আপনারা সবসময় একটা কথা বলেন যে ভারত বিরোধী। আমরা ভারত বিরোধী না। ভারতবর্ষ এটা একটা রাষ্ট্র। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাটা প্রতিবেশীর অন্যতম কর্তব্য। আজকে আমরা যারা রাজনীতির ময়দানে আছি, আমরা যখন পার্লামেন্টে যাব, আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাব, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতেই হবে, কেননা তারা আমাদের প্রতিবেশী। আজকে ভারতে যারা ক্ষমতায় আছেন তারা বাংলাদেশের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা দেখেছি যে তারা শুধুমাত্র একটা দলকে, একটা বিশেষ গোষ্ঠীকে তারা ক্ষমতায় রাখার জন্য 2009 সালে, 2014 সালে, 2018 সালে, 2024 সালে জনগণকে পাশ কাটিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে। যার কারণে আমরা বলেছি যে এই যে অবৈধভাবে জনগণকে বাইরে রেখে যে অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য ভারতীয় সরকার যেই সহযোগিতা করেছে, এই জন্য তাদের পণ্যকে আমরা বর্জন করব। কারণ হচ্ছে ভারতের যেই বিদেশ থেকে যেই রেমিটেন্স আয়ের যেই উৎস দ্বিতীয় বৃহত্তর একটা স্পেস হচ্ছে বাংলাদেশ থেকে তারা ইনকাম করে। আমাদের বাংলাদেশ থেকে যেই মাল আমরা তাদের দেশে পাঠাই তার চেয়ে কয়েক হাজার গুণ মাল আমরা বাংলাদেশে নিয়ে আসি। আপনি দেখবেন যে বাংলাদেশে তাদের অন্যতম একটা পণ্য হচ্ছে গিয়া এই যে টিভি চ্যানেলগুলো। আমাদের বাংলাদেশে যেই সিরিয়ালগুলো, তাদের সিরিয়াল এখন মানুষ দেখছে না, তাদের মাথায় হাত পড়ে গিয়েছে। অসংখ্য মানুষ আজকে এই ডিশ এন্টিনা বাদ দিয়ে দিয়েছে, তারা আজকে বিটিভি দেখতে যায়, তারা আজকে আমাদের দেশীয় যে চ্যানেলগুলো দেখছে। তো যার কারণে ওই টিভিগুলো কিন্তু আমরা টাকা দিয়ে দেখছি। আপনি কলকাতাতে গেলেও কিন্তু আমাদের বাংলাদেশের কোনো চ্যানেলকে খুঁজে পাবেন না। তার মানে একমুখী যেই বিজনেস, আমরা শুধুমাত্র ভারত থেকে আমদানি করছি, কিন্তু আমরা তাদেরকে রপ্তানি করার আমাদের কোনো সুযোগ নেই। সেখানে আমাদের কোনো পণ্য তারা এক্সেস আমাদেরকে দিচ্ছে না। তো যার কারণে আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা তাদের এই যে আয়ের যে উৎস, এখানে আমাদেরকে আঘাত করতে হবে। আজকে এই যে সীমান্ত হত্যা, পানি আগ্রাসন, আমাদেরকে টিপাই মুখে বাদ দিয়ে আমাদের যে ভাটি অঞ্চলে আমরা যারা আছি আমাদের প্রবাহকে তারা আটকিয়ে দিচ্ছে। আজকে তারা বিভিন্ন ড্যাম, বিভিন্ন ব্যারেজ, বিভিন্নভাবে ক্যানেল তৈরি করে আমাদের যে প্রবাহের পানির যে প্রবাহ, এটাকে তারা বাধাগ্রস্ত করছে। যার কারণে আপনি দেখবেন সিলেট অঞ্চলের প্রায় 21টি জেলা আজকে অলরেডি কিন্তু মরুভূমি হওয়ার পথে। আপনি দেখেছেন যে ফারাক্কা বাঁধের কারণে আমাদের 23টি জেলা, সেখানে এই যে হার্ডিংস ব্রিজ যেখান থেকে এখন মানুষ হেঁটে যায়, এটা কিন্তু একসময় প্রমাত্তা পদ্মা ছিল। আপনি দেখবেন যে আমাদের এই যখন বন্যা হয় তখন এই ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়, বাংলাদেশ বন্যায় ভেসে সমস্ত মানুষ এবং পশু পাখি, গরু ছাগল সব একাকার হয়ে যায়, ভেসে যায়। আবার যখন শুকনার সময় তখন তারা কিন্তু আবার বাঁধ আটকিয়ে দেয়, আমাদের এখানে মরুভূমিতে পরিণত হয়ে যায়। মানুষ পানির অভাবে তাদের সেচ কাজ চালাতে পারে না, সেখানে কীট পতঙ্গ, সামাজিকভাবে গাছগাছালি সব পুড়ে ছারখার হয়ে যায়। ভারতেরকে আমরা ইলিশ মাছ দেই, তারা আমাদেরকে দেয় ফেলানির লাশ সীমান্তে ঝুলিয়ে, প্রতিনিয়ত বাংলাদেশিদেরকে হত্যা করছে। আমরা ভারতকে দেই জামদানি শাড়ি, তারা আমাদেরকে দেয় ফেন্সিডিল। এটা তো কোনো বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হতে হবে তো সমানে সমানে। আর ভারত হচ্ছে একটা বিশাল রাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে ছোট একটা রাষ্ট্র। 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশের যুদ্ধে তারা মিত্র বাহিনী হিসাবে যুদ্ধে অংশ নিয়েছে। তারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা মুক্তিযুদ্ধে অংশ নেয় নাই, তারা অংশ নিয়েছিল পাকিস্তানকে আলাদা করার জন্য। পূর্ব পাকিস্তান যদি আলাদা একটা রাষ্ট্র হয় তাহলে তারা এটা তাদের নিয়ন্ত্রিত একটা করিডোরের মতো তাদের একটা কলোনিয়াল একটা সিস্টেম তারা তৈরি করতে পারবে। এখানে তাদের কায়েমি স্বার্থ তারা প্রতিষ্ঠা করতে পারবে, যেটা আজকে করেছে। আজকে পুতুল সরকার তৈরি করে, শেখ হাসিনার মতো কারজাই মার্কা একটা সরকার তৈরি করে আজকে বিগত 17 বছর তাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের পোর্ট,
বাংলাদেশের সীমান্তের যেই অবাধ চলাচল, আজকে আমাদের সেভেন সিস্টারের সাথে তাদের এখন প্রায় সেই 1700 কিলোমিটার থেকে আজকে তারা 500 কিলোমিটারে নিয়ে আসছে। 1200 কিলোমিটার তাদের পথ কমে গেছে। তারা আমাদের ভূমিকে ব্যবহার করছে, আমাদের কোনো ট্যাক্স দিচ্ছে না। এখন নাকি ট্যাক্সের কথা বললে আমরা নাকি ছোট লোক হয়ে যাব। আমরা দেখেছিলাম যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেছিল ট্যাক্সের যে টাকা পাবো এটা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছে আমরা ট্যাক্স কিভাবে চাবো, বাংলাদেশ তো আমাদের স্বামী স্ত্রী। আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি আশরাফুল ইসলাম বলেছে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, যার কারণে তাদের কাছ থেকে কোনো আমরা টাকা চাইতে পারবো না। এটা তো হয় না, আপনি শুধু দিয়েই যাবেন। শেখ হাসিনা বলেছে আমি ভারতকে যা দিয়েছি ভারত মনে রাখবে। আমরা কি পেলাম এটা কিন্তু শেখ হাসিনা বলে নাই। আমরা এখনও কিন্তু তিস্তার পানি আমরা পাই নাই, এখন আমার সীমান্ত হত্যা বন্ধ হয় নাই, এখন আমার বেরুগড়ি আমরা ফিরে পাই নাই, আমাদের এখনও 3 বিঘা করিডোর নিয়ে আমাদের এখনও কোনো মীমাংসা হয় নাই। ভারত এখনও আমাদেরকে শোষণ করে যাচ্ছে। বাংলাদেশে প্রায় 20 লাখের উপরে ভারতীয় অবৈধ নাগরিক রয়েছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে। এই যে মেট্রো রেলে হাজার হাজার ভারতীয়রা কাজ করছে। যার কারণে আমি বলতে চাই যে এই অবৈধদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের আইনের আওতায় নিতে হবে, তাদেরকে ভারতে প্রেরণ করতে হবে। সালমান এফ রহমানের পবিত্র কাবায় হজ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে এটার সমালোচনা করছে, আপনি কি বলেন? দেখুন, এটা ধর্মীয় একটা বিষয়, আমি এটা নিয়ে ওইভাবে মন্তব্য করতে চাই না। তবে মানুষের 3টা হক, একটা হচ্ছে হক্কুল্লাহ, হক্কুল অলেদাইন। হক্কুল্লাহ মানে আল্লাহর হক, হক্কুল অলেদাইন হচ্ছে পিতামাতার হক, আর হচ্ছে যে হক্কুল নাস মানুষের হক, এটাকে হক্কুল ইবাদ বলে। এই মানুষের হক সালমান এফ রহমান বাংলাদেশের ব্যাংকগুলোকে শূন্য করেছে। মানুষের টাকা ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে আজকে দেউলিয়া করার পিছনে যেই সমস্ত মানুষের নাম আসে, তার আগে সর্বপ্রথম যার নাম আসে তিনি হচ্ছেন এই দরবেশ। যার কারণে তিনি মানুষের হক মেরে তিনি যদি কাবাঘরে পড়ে থাকেন, আমি জানি না আল্লাহ তার জন্য কি নির্ধারণ করবেন, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমি মনে করি এটা লোক দেখানো ইবাদত। এবং তাকে তার আরেকটা ইতিহাস এদেশের মানুষকে আমি জানাতে চাই। তার বাবার নাম ছিল ফজলুর রহমান। তিনি একটা বই লিখেছিলেন পাকিস্তান আমলে, যেই বইটি নিষিদ্ধ করা হয়েছিল, এবং তিনি 3 ওয়াক্ত নামাজ এই ফর্মুলা নিয়ে তিনি চরম বিতর্কিত হয়েছিলেন। এবং তৎকালীন সময় পাকিস্তান সরকার ওই বইটাকে ব্যান করেছিলেন। এই পরিবারটাই একটা ইসলামের প্রতি একটা বৈরী একটা অবস্থান। সেক্ষেত্রে এদেশের মানুষের অধিকার হরণ করে, এদেশের মানুষের অর্থ চুষে সেই নিজেকে যে ফুলে ফেঁপে আজকে যে বটগাছে পরিণত হয়েছে। আমি মনে করি যে সালমান এফ রহমানের কাছে যেই অর্থ রয়েছে, এই অর্থ তিনি যেই টাকা ঋণ নিয়েছেন, এই টাকা ওই ঋণের অর্ধেকও না। তিনি মানুষের টাকা তছরূপ করেছেন, শেয়ার বাজারকে ধ্বংস করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন। শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা হয়ে তিনি বাংলাদেশের অর্থনীতি আজকে যে ধ্বংসের জন্য যে কয়জন ব্যক্তি দায়ী, তার মধ্যে অন্যতম যে ব্যক্তি তিনি হচ্ছেন সালমান এফ রহমান। ঢাবিতে হলের সামনে প্রকাশ্য নামাজ পড়া নিয়ে অনেকে সমালোচনা করছে, আপনি কি মনে করেন? দেখুন, আমি বাংলাদেশের এবছর ইফতার মাহফিলে যেইভাবে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, এটাকে আমরা দুইভাবে দেখতে পারি। এটা কি সরকারের এজেন্ডা নাকি এটা ভারতের কোনো এজেন্ডা, এটা আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগে। কারণ হচ্ছে আমাদের সংস্কৃতিতে আমরা ক্রমশ দেখছি যে আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই কিন্তু একে অপরের পরিপূরক একটা। আপনি দেখবেন একই জায়গাতে ঈদগাহ, একই জায়গাতে মন্দির, একই দিনে পূজা, একই দিনে ঈদ, তা কিন্তু আমরা বাংলাদেশে আমরা করেছি। আমাদের ভিতর কোথাও একটা গণ্ডগোল হয়নি। আপনি দেখবেন যে এই যে আজকে 1000 বছরের ইতিহাস বাবরি মসজিদ, সেখানে ভেঙে তারপরে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। একটা চরম এক জঘন্য কাজ করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের কোনো মুসলমান ভাই কোনো একটা মন্দিরে কিন্তু আক্রমণ কিন্তু আমাদের করে নাই। আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি ওই ইস্যুটা ওই ভারতের জন্য, এই ভারতের ওই ইস্যুটা বাংলাদেশে আমরা টেনে আনতে চাই না। ঠিক একইভাবে
আজকে ভারতের যেই সংস্কৃতি, ওখানে একটা হিন্দুয়ালি একটা সমাজ, ওইখানে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে তার পাশে বসে গান গাওয়া, এটা তাদের একটা রীতি। তাদের সেখানে একজন কবি মারা যাওয়ার পরে কবিতা পাঠ করা তাদের রীতি। কিন্তু বাংলাদেশের একজন মুসলিম মারা যাওয়ার পরে সেখানে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ রাসূলের নাম সেখানে নেওয়া হবে, কিন্তু সেখানে আজকে দেখলাম সেখানে আমরা দেখছি কবিতা পাঠ করা হচ্ছে, সেখানে দেখলাম গান গাওয়া হচ্ছে লাশের পাশে বসে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর, এবং এই নিজের তার অর্থে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করা হয় তৎকালীন সময়ে একমাত্র বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আজকে আমাদের বক্তব্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা যেমন হবে, সেখানে ধর্মীয় মুসলমানদের সমস্ত অনুষ্ঠানাদিও হবে। আমরা দেখলাম যে সেখানে ইফতারকে বন্ধ করা হয়েছে, সেখানে কোরআন তেলাওয়াতকে বন্ধ করা হয়েছে, কিন্তু আমাদের হিন্দু ভাইদের সেখানে কিন্তু হোলি খেলা কিন্তু আমরা ঠিকই দেখলাম, দোল খেলা কিন্তু সেখানে হয়েছে। কিন্তু এটার জন্য কিন্তু আমি একজন হিন্দুকেও যদি আপনি প্রশ্ন করেন, এটার জন্য তিনিও কিন্তু প্রতিবাদ জানাবে। কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে কোরআন তেলাওয়াত হবে না, সেখানে ইফতার করতে পারবে না, সেখানে নামাজ পড়তে বাধা দিবেন, সেখানে ইফতারিতে বাধা দিবেন, সেহরিতে বাধা দিবেন, আপনি সেখানে আবার দোল খেলতে দিবেন, সেখানে দোলের নামে আপনি অশ্লীলতা করার সুযোগ দিবেন। তার মানে আপনি এটাকে একটা হিন্দুয়ালি একটা পরিবেশ আপনি তৈরি করতেছেন। আমরা আমাদের এখানে হিন্দু ভাইদেরকে আমরা আমাদের মুসলিম ভাইদের মতো একজন ভাই হিসাবে মনে করি। আপনি জানেন যে আমার লেবার পার্টিতেও আমাদের অনেক হিন্দু ভাই আছেন, আমরা তাদেরকে হিন্দু হিসাবে আমরা ট্রিট করি না, আমরা একজন ভাই হিসাবে তাদেরকে দেখি। আমি মনে করি যে বাংলাদেশ গোটা বিশ্বে একটা রোল মডেল, যেটা ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা একটা রোল মডেল হিসাবে আমরা তৈরি হয়েছি।